ডিভোর্সের ঠিক 4 দিনের মাথায় আবার দ্বিতীয় বিয়ে করলো প্রকাশ চক্রবর্তী। ডিভোর্স করতে অবশ্য তেমন বেগ পেতে হয়নি তার, কারণ রুমা কেস খামারি করেনি, খোরপোশও চায়নি। প্রকাশ যেদিন রুমাকে পেপারে সই করতে বলেছিল সেই দিনই সে মাথা নিচু করে সই করে দেয়, এবং যেদিন ফাইনাল পেপার হাতে পায় সেদিন সে বিনা বাক্য ব্যয়ে খালি হাতে বাড়ি ছেড়ে চলে যায়। রুমা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করেনি, কোনো কটু কথাও বলেনি, চোখের জলও ফেলেনি, শুধু রাস্তায় নেমে বাড়িটার দিকে তাকিয়েছিল অনেকক্ষণ। প্রকাশের প্রথম বিয়ে ভাঙে সন্তান করে। তার মা এই নিয়ে জব্বর বিরক্ত ছিলেন। তিনি মাঝে মাঝে এই বৌমাকে বংশ রক্ষার অজুহাতে অনেক কথা শোনাতেন। ডাক্তার বদ্যি দেখিয়ে প্রকাশ চেষ্টা যে করেনি তা নয়, কিন্তু হয়নি। শেষমেশ প্রকাশ একতরফা সিদ্ধান্ত নিয়েই ফেলে, নতুন বিয়ে করলে হয়তো সন্তান হতে পারে এই ভাবনায়। একদিন রাতে সে তার সিদ্ধান্তের কথা রুমাকে জানিয়ে দেয়। 10 বছরের বিবাহিত জীবনের ইতিমাত্র 10 সেকেন্ডের। এর পরেও প্রকাশের সন্তান হয়নি। কেন হয়নি ডাক্তারও তা বলতে পারেনি। প্রকাশ বা তার দ্বিতীয় স্ত্রীর কোনো দোষ আছে বলে তাও তা প্রমাণিত হয়নি। প্রকাশ এখন এটা মেনে নিয়েছে। তার মাও আর কিছু বলার জায়গা নেই। বয়সের ভারে তিনি এখন বাক্যহারা, শয্যারত। প্রকাশের দ্বিতীয় স্ত্রী অনিমা সন্তান না হওয়ার কারণ হিসাবে প্রকাশকেই দায়ী করে মাঝে মধ্যে। প্রকাশের দ্বিতীয় বিয়ের শখ তার জীবনটা তছনছ করেছে বলে খোঁটা দেয় অনিমা। প্রকাশ এখন বুঝতে পারে সন্তান সবার হয় না, এবং এতে অখুশি হওয়ার কোনো কারণ নেই। সে এটাও বুঝতে পেরেছে ভালোবাসা চলে গেলে সুখ মরে। সে রুমাকে তাড়িয়ে ভালোবাসা হত্যা করেছে, সুখকে সে বন্দি করেছে। আজ 12 বছর পর প্রকাশের হঠাৎ মনে হলো রুমা কেমন আছে, কোথায় আছে, কি খাচ্ছে। সে কি বাবার কাছে ফিরে গেছে, অথবা তার ভাইয়ের কাছে, অথবা বেঁচে আছে তো, দুঃখ কষ্ট যন্ত্রণায় সে সুসাইড করেনি তো। এরপর প্রায় 2 মাস চেষ্টা করে প্রকাশ জানতে পেরেছে রুমা উত্তরপাড়ায় থাকে, একাই থাকে, ফ্ল্যাট কিনেছে এবং 11 বছরের একটি ছেলেও আছে। তার মানে ওর হাজবেন্ড আছে। দ্বিতীয়বার বিয়ে করেছে তাহলেও। প্রকাশ মনে মনে ভাবলো বেশ করেছে, সে যদি বিয়ে করতে পারে তাহলে রুমা কেন করতে পারবে না। ঠিক করেছে। এর কিছুদিন পর থেকেই প্রকাশের মনে হতে লাগলো রুমার সাথে অন্তত যদি একবার দেখা করা যায়। ভয় বা লজ্জার তো কিছু নেই। সেও বিয়ে করেছে, রুমাও বিয়ে করেছে, সমান সমান। রুমা যদি বিয়ে না করত তাও না হয় কথা ছিল। রুমা কি দেখা করবে তার সন্তান? তার হাজবেন্ড কি মনে করবে? রুমা কি চাইবে যে তার সন্তান জানুক তার মা ডিভোর্সি, 10-12 বছর অন্যজনের সঙ্গে ছিল? অথবা তার বর্তমান স্বামীও হয়তো জানে না রুমা আগে একজনকে ভালোবেসে বাবা মার অমতে বিয়ে করেছিল। এমনকি দরদণ্ড প্রতাপ পুলিশ অফিসার ভাইয়ের নামেও কেস পর্যন্ত। প্রকাশ প্রায় 2 মাস খুঁজে খুঁজে বের করেছে রুমার উত্তর পাড়ার ফ্ল্যাট। পরপর 2 রবিবার এসে না পেয়ে আজ 3য় রবিবার আবার এসেছে কি এক অমুক টানে। এদিন দরজা খুলল 10-11 বছরের একটি ফুটফুটে ছেলে। অচেনা এক ভদ্রলোককে দেখে সে প্রথমে হাত জোড় করে নমস্কার করলো, তারপর বলল, আপনি কি কাউকে খুঁজছেন? প্রকাশ বাবু বলল, এটা কি রুমা নিয়োগীর বাড়ি? নিয়োগী নয়, চক্রবর্তী, রুমা চক্রবর্তীর ফ্ল্যাট। রুমা তোমার কি হয়? ছেলেটা উত্তর দিল, মা। প্রকাশ বাবু বলল, আচ্ছা রুমার ছেলে, বাহ ভারী সুন্দর হয়েছে তো। প্রকাশ বাবু আবার বললেন, রুমা চক্রবর্তী তোমার মা? ছেলেটা উত্তর দিল, হ্যাঁ। প্রকাশ বাবু বললেন, ফ্ল্যাটে আছে? ছেলেটি উত্তর দিল, না। প্রকাশ বাবু বললেন, কোথায় গেছে? ছেলেটি বলল, স্কুলে। প্রকাশ বাবু বললেন, তোমার মা কি স্কুলে চাকরি করে? ছেলেটি উত্তর দিল, হ্যাঁ। আজ কি একটা পরীক্ষা আছে, আপনি কি মায়ের বন্ধু? প্রকাশ বাবু বললেন, তা বলতে পারো। ছেলেটা বলল, তাহলে ভেতরে এসে বসুন, 5 মিনিটের মধ্যেই মা এসে যাবে। বলেই ছেলেটি দরজা ছেড়ে দাঁড়ালো। প্রকাশ বাবু ভেতরে ঢুকে ড্রয়িং রুমে এসে অবাক হয়ে গেল। তার কলেজ লাইফের একটি দুষ্প্রাপ্ত ছবি সোফার ঠিক উল্টো দিকে টাঙানো। এ ছবি এখানে এলো কি করে? আশ্চর্য। প্রকাশ ছবিটি ছেলেটিকে দেখিয়ে বলল, একে চেনো? কে ইনি? ছেলেটি হেসে উত্তর দিল, ইয়েস, হি ইজ গড, হি ইজ মাই গড।
আমি প্রতিদিন সকালে ছবিটির সামনে বসে প্রার্থনা করি। এই সময় কলিং বেলের আওয়াজ হতেই ছেলেটি দৌড়ে গেল দরজার কাছে। গিয়েই তরবরিয়ে বলল, মা, তোমার বন্ধু এসেছে তোমার সঙ্গে দেখা করতে। রুমা ডাইনিং এ এসে প্রকাশের পায়ে হাত দিয়ে প্রণাম করে ব্যাগ রেখে পাশেই বসলো। বলল, কেমন আছো? রুমা যেন জানতো যে আজ প্রকাশ আসবে। রুমার স্বভাব এখনো পাল্টায়নি। আগেও যখনই সে সুযোগ পেত প্রকাশের পায়ে হাত দিয়ে সে প্রণাম করত। প্রকাশ খুব বিড়ম্বনায় পড়ল। প্রকাশ ভেবেছিল রুমা হয়তো তার সাথে খুব খারাপ ব্যবহার করবে। এই আচরণ সে কল্পনাও করেনি। প্রকাশ অস্বস্তি এড়ানোর জন্য হেসে বলল, তোমার হাজবেন্ড কোথায়? আজ তো রবিবার, বাড়ি নেই কেন? রুমা হেসে বলল, হাজবেন্ডের সাথেই তো কথা বলছি, বাড়িতে বসেই তো বলছি, মুখোমুখি কথা বলছি। এই সময় ছেলেটি 2 গ্লাস জল এনে টি টেবিলে রেখে পাশেই দাঁড়ালো। রুমা ছেলেকে উদ্দেশ্য করে বলল, সাম্য, তোমার ছবির গড ইনি তোমার বাবা। আমি তোমাকে বলেছিলাম না একদিন তিনি ঠিক আসবে? বাবাকে প্রণাম করো। সাম্য বাবাকে প্রণাম করলো। তারপর প্রকাশকে উদ্দেশ্য করে বলল, এই তোমার ছেলে, তোমার অনুমতি ছাড়া ওর নাম রেখেছি সাম্য। ছেলের মাথায় হাত রেখে ওকে একটু আশীর্বাদ করে যাও। প্রকাশ বিষয়টা জোকস হিসাবে নিয়ে রুমাকে বলল, অপমান করার অধিকার তোমার আছে, কিন্তু ছেলের সামনে মিথ্যা কেন বলছো? এটা ঠিক নয়। রুমা এই সময় ছেলেকে বলল, তুমি একটু ও ঘরে যাও তো বাবা। সাম্য চলে গেলে রুমা পুনরায় আবার বলল, তোমাকে একটা কথা বলার সুযোগ হয়নি আমার। তোমাদের বাড়ি থেকে চলে আসার 4 দিনের মাথায় বুঝতে পারি আমি প্রেগনেন্ট। আর কি কিছু জানার আছে তোমার? প্রকাশ এরপর আর কিছু কথা বলার ভাষা খুঁজে পেল না। প্রকাশের মনে পড়ে গেল সেই রাতের কথা। প্রকাশ উত্তেজনায় উঠে দাঁড়ালো, চিৎকার করে বলল, সাম্য আমার ছেলে? আমার? রুমা শান্তভাবে প্রকাশের চোখে চোখ রেখে বলল, সাম্য তোমার ছেলে, এটা ঠিক, কিন্তু তুমি ওর বাবা নও। বাবা হওয়ার যোগ্যতা তোমার নেই। অ্যাক্সিডেন্টালি তুমি বাবা হয়েছো। খুশিতে উত্তেজিত হয়ে প্রকাশ বলল, তুমি যাই বলো আর না বলো, আমি আমার ছেলেকে নিয়ে যাব। ও আমার ছেলে। রুমা বলল, বায়োলজিক্যালিও তোমার ছেলে, এটা ঠিক। ছেলের কাছে তুমি ভগবান, এটাও ঠিক। কিন্তু ভগবান হতে গেলে দয়া, মায়া, করুণা, ভালোবাসা হৃদয়ে থাকতে হয়, যেটা তোমার নেই। ভগবান যেমন অদৃশ্যে থাকেন, আমি বলবো তোমাকেও অদৃশ্যে থাকতে। আর একটা অনুরোধ, আর কোনোদিন তুমি এ বাড়িতে এসো না। কোনো দিন না। দরজা খোলা আছে। আর নিশ্চয়ই তোমাকে অনুরোধ করতে হবে না। বেরিয়ে যাও বলেই আর একবার পায়ে হাত দিয়ে প্রণাম করে চোখের জল মুছতে মুছতে দ্রুত পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল রুমা। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টেও জানাবেন আপনাদের সুন্দর মতামত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।